আজকের এই ক্লাসে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশু বিকাশ নিয়ে আলোচনা করব। আমরা এই ক্লাসে আলোচনা করব শিশু কারা, ডেভেলপমেন্টটাই বাকি। আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্টের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে, যেখানে আমরা আলোচনা করব যে চাইল্ড ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা সিকোয়েন্সিয়াল প্রসেস, একটা প্রোগ্রেসিভ প্রসেস, একটা মাল্টি ডাইমেনশনাল প্রসেস। চাইল্ড ডেভেলপমেন্ট একটা মাল্টি ডাইরেকশনাল প্রসেস, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্টের নীতি নিয়ে, বিশেষ করে বারবার পরীক্ষায় যেটা আসে প্রক্সিমো ডিস্টান্স এবং সেফালোকোডাল নীতি, এবং তার সাথে সাথে জেনারেল টু স্পেসিফিক নীতিও কিন্তু বারবার পরীক্ষায় আসে। তারপরে আমরা দেখব যে এই যে আমাদের বিকাশ, এই বিকাশে ম্যাচুরেশন কতটা ভূমিকা পালন করে, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য কোথায়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের এই ক্লাস, আমাদের এই সিরিজ এ টু জেড টেট, এবং এখানে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট নিয়ে বিশদে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। শুধু টার্গেট শুধু পাস না, আমরা চেষ্টা করব যেন অবশ্যই 125 প্লাস বা 130 প্লাস যেন পাওয়া যায় সেটা নিয়ে। তো প্রথমেই আমরা দেখব যে শিশু কারা। তো শিশু ডেফিনেশন দিতে গিয়ে আমরা তিনটে জিনিস জানবো। একটা হলো সিআরসি, ইউএনসিআরসি অর্থাৎ ইউনাইটেড নেশন কনভেনশন অন রাইটস অফ চাইল্ড, এখানে কি বলা হয়েছে চাইল্ড কারা। তারপরে আমরা দেখব যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান কি বলে, ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের মতে শিশু কারা। এবং অবশেষে আমরা আলোচনা করব ভারতের একটা আইন আছে যেটাকে বলা হয় জুভেনাইল আইন, যে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চাইল্ড অ্যাক্ট 2015, এই নিয়ে। তো আমরা ইউএনসিআরসি যদি বলি, তাহলে 1989 সালে আমেরিকা নিউ ইয়র্ক শহরে ইউএন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা একটা সভা হয়, যেটাকে আমরা ইউএনসিআরসি বলি, অর্থাৎ ইউনাইটেড নেশন কনভেনশন অন রাইট অফ চাইল্ড। এই যে এখানে তার আর্টিকেল যে 1 বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা হিউম্যান বিংস যার বয়স 18-র নিচে তারাই হলো শিশু, অর্থাৎ ইউএনসিআরসি অনুসারে আমাদের 18 বছরের নিচে যারা, তারা কিন্তু শিশু। এবার যখন আমরা ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখতে যাব, তখন আমাদের তিনটে ধারা বিশেষ করে কিন্তু জানা অত্যন্ত জরুরি, যেটা পরীক্ষাতে বারবার আসে। কিন্তু প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা জানব 21-এর এ নাম্বার ধারা। 21-এর এ নাম্বার ধারাটা একটু যদি বলি, তাহলে আমরা বলবো এটা এসছে 2002 সালে, এবং এটা হচ্ছে 86তম অ্যামেন্ডমেন্ট। ওকে, এখানেই যে আইনটা আনা হয়েছিল সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, ছোট করে, কিন্তু বড় করে যদি বলা হয় রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। কী বললাম? রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, যেটা কিনা সারা ভারতবর্ষ জুড়ে 1 এপ্রিল 2010 চালু হয়। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে কিন্তু, যে আরটি কবে গৃহীত হয়। তাহলে আমরা আরটি 2009-এ গৃহীত হয়েছিল, বাট এটা চালু হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে, সেটা হচ্ছে 1 এপ্রিল 2010 থেকে। এখানে বলা হয়েছে যে 14 বছরের নিচে সমস্ত শিশুকে, কত বছরের নিচে? 14 বছর পর্যন্ত, 14 বছর নিচে সমস্ত শিশুকে বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা দিতে হবে। তাহলে আমরা যদি 21 নম্বর ধারা পড়ি, তাহলে কি বলবো, যে 6 থেকে 14 বছর বয়সের যে শিশু, যে যারা আছে তারাই হচ্ছে শিশু। এইবার যদি আমরা ভারতীয় যে আমাদের সংবিধান, সেখানকার যদি আমরা 24 নম্বর ধারা দেখি, কত নম্বর ধারা? ভারতীয় সংবিধানের যদি আমরা 24 নম্বর ধারা দেখি, তাহলে সেক্ষেত্রে চাইল্ড লেবারের বিশেষভাবে নিষেধ করা হয়েছে। তো সেক্ষেত্রেও চাইল্ড বলতে কিন্তু 14 বছরের নিচে যারা, তাদের কথা বলা হয়েছে। এবং অবশেষে আমাদের যে আর্টিকেলটা আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে 45 নম্বর ধারা। তো সেই 45 নম্বর ধারাতে 0 to 6 যে সমস্ত শিশু, তাদের কি করা হয়েছে, তাদের আর্লি চাইল্ডহুড কেয়ার। তো 25 নম্বর ধারায় 0 to 6 বছরের যে শিশুরা আছে, তাদের জন্য আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের কথা বলা হয়েছে। এই তিনটে ধারা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কি বললাম? 21-এর এ 2002 86 অ্যামেন্ডমেন্ট, যেখানে আরটিএস ছিল, যেখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর সবার বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। তো এক্ষেত্রে শিশু বলতে তাহলে আমরা 6 থেকে 14 বোঝাচ্ছে, তোমাকে বলতেই পারে যে আরটি অনুযায়ী শিশুর ডেফিনেশন কি। তারপরে আমরা মনে রাখবো যে 24 নম্বর ধারা, যেখানে শিশু শ্রম, যেখানে 14 বছরের নিচু তারাই শিশুকে বলা হয়েছে। আর আমরা জানবো 45 নম্বর ধারা, যেখানে 0 to 6 যে শিশুরা পড়ে, তাদের আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের কথা
বলা হয়েছে। এই হচ্ছে ভারতীয় সংবিধানে শিশুর ডেফিনেশন। তাহলে নির্দিষ্ট করে বলেনি, বিভিন্ন ধারাতে বিভিন্ন কিছু বলেছে। তো আমরা যদি সমস্তটা কাপলিং করি তাহলে অবশ্যই দেখব যে 14 বছরের উপরে উঠছে না কিন্তু, অর্থাৎ 14 বছরের নিচে যারা তাদেরকে শিশু হিসেবে গণ্য করছে। এরপরে যেটা আছে সেটা আমরা কি দেখলাম যে জুভেনাইল জাস্টিস। জুভেনাইল দ্যাট মিনস এখানে শিশুদের কথা বলা হয়, যে শিশুদের নিয়ে যে একটা আইন করা হয়েছে সেক্ষেত্রেও বলা হয়েছে যারা 18 বছরের নিচে তাদেরকেই শিশু বলা হয়। এই হলো শিশুর ডেফিনেশন। এবার আমরা দেখব কি যে ডেভেলপমেন্ট জিনিসটা কি। এই যে শিশু, এদের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছি আমরা, তাহলে ডেভেলপমেন্ট জিনিসটা কি একটা সংজ্ঞার দ্বারা বুঝতে পারবো যে শিশুর স্বাভাবিক বৃদ্ধি, বংশগতি এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়ায় বা পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া, পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়াটাকে মিথস্ক্রিয়া বলে, যে যে সমাজে উঠবস করছে, বিভিন্ন কিছু দেখছে, তার দরুন যে শিশুর যে শারীরিক, ভালো করে বুঝবে কিন্তু, শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, ভাষাগত ইত্যাদি ইতিবাচক পরিবর্তন হয়। এখানে কিন্তু একটু জোর দিচ্ছি, ইতিবাচক পরিবর্তন, সেটাই হলো বিকাশ। অর্থাৎ পরিবেশের সাথে বাচ্চা যে উঠবস করছে, মিথস্ক্রিয়া করছে, তার ফলে বাচ্চার মধ্যে কি হচ্ছে, একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে। কোন দিকে? সে শারীরিকভাবে হতে পারে, সে মানসিকভাবে হতে পারে, সে প্রাক্ষবিক দিক থেকে হতে পারে, সেটাকেই বলছি আমরা ডেভেলপমেন্ট। উদাহরণ দিয়ে যদি বলি তাহলে একটা বাচ্চা কি হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, এটা কি তার শারীরিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে পারি। প্রথমে বাচ্চা হয়তো প্রথমে একটা ওয়ার্ড ইউজ করতে পারছিল, তারপরে হয়তো হালকা ছোট ছোট কাটা কাটা একটা বাক্য ইউজ করতে পারছিল, তারপরে সে বড় বাক্য ইউজ করছে। তাহলে আমরা কি বলবো, এটা তার তাহলে কি ভাষাগত বিকাশ হয়েছে। আমরা যদি দেখি যে একটা বাচ্চা প্রথমে হয়তো রাগ কন্ট্রোল করতে পারছিল না, একটুতে রেগে যাচ্ছিল, বাট কিছুদিন পর হয়তো একটা বয়সের পর কি হয়, সে তার রাগকে কন্ট্রোল করতে পারে, সে যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে, তাহলে আমরা বলবো এক্ষেত্রে কি তার প্রাক্ষবিক বিকাশ হয়েছে। অর্থাৎ একটা জিনিস আগে ছিল না কিন্তু পরবর্তীতে সেই গুণ তার মধ্যে কিন্তু এসছে, এটাকেই আমরা বলছি কি বিকাশ। এবং এই বিকাশ অবশ্যই মনে রাখবে যখন মানে জন্ম হয়নি, দ্যাট মিনস গর্ভ অবস্থা থেকে শুরু করে আমৃত্যু কিন্তু চলে। তো চলো এই বিকাশ সম্পর্কে আমরা একের পর এক বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু জানবো। তাহলে অবশ্যই এখানে ইতিবাচক কেন বললাম একটু বলে দিই। যে ইতিবাচক বলার কারণ, ধরো কোনো একটা বাচ্চা নেশাগ্রস্ত হতে শিখেছে, অর্থাৎ সে বিড়ি খাচ্ছে, সে সিগারেট খাচ্ছে, বা কেউ হয়তো যে কোনো অসুস্থতাজনিত কারো পরিবর্তন ঘটেছে, তাহলে সেটা কিন্তু বিকাশের মধ্যে পড়ে না। তো ওই কারণে আমরা কি বলবো যে ইতিবাচক পরিবর্তন। অবশ্যই কিন্তু মনে রাখবে যে নেশার কারণে বা শারীরিক অসুস্থতার কারণে যে পরিবর্তন হয় সেটা কিন্তু বিকাশের মধ্যে পড়ে না। তাহলে চলো বিকাশের একের পর এক আমরা বৈশিষ্ট্য আলোচনা করব যেগুলো বারবার পরীক্ষায় এসেছে। আমরা যে প্রথম বৈশিষ্ট্যটা আলোচনা করব সেটা হলো ধারাবাহিক বা কন্টিনিউয়াস। অর্থাৎ ডেভেলপমেন্ট হলো একটা কন্টিনিউয়াস প্রসেস। কেন বলছি, যে একটা বাচ্চা গর্ভ অবস্থা থেকে শুরু করে আমৃত্যু তার কিছু না কিছু পরিবর্তন হয়, আর এটাকেই বলা হয় যে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এটা একটা ধারাবাহিক প্রসেস। কখনোই কোনো মুহূর্তেই কিন্তু কোনো শিশুর বা কোনো বাচ্চার, ইভেন কোনো মানুষের, পরিণত মানুষের পর্যন্ত কি হয়, ডেভেলপমেন্ট কিছু না কিছু হতেই থাকে। সে প্রাক্ষবিক দিক থেকে হোক, সে ভাষাগত দিক থেকে হোক, সে তার মোরাল ডেভেলপমেন্ট হোক, কোনো না কোনো দিক থেকে কিন্তু হয়। ওই কারণে কি বলা হয় যে ডেভেলপমেন্টটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এখন তোমাকে বলতেই পারে যে একটা শিশুর কি হয়, যে জন্মের আগে থেকে বিকাশ শুরু হয় এবং আমৃত্যু চলে, এই যে বৈশিষ্ট্যটা সেটাকে কি বলা হয়, তাহলে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস প্রসেস বলা হয়। তারপরে যদি আমরা দেখি যে এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, আমরা একটু দেখব যে কোনো বাচ্চা, আমরা যদি উদাহরণের সাহায্যে দেখি, যে বাচ্চা প্রথমে বসে, তারপরে কি করে, হামাগুড়ি দেই, তারপরে ও দাঁড়ায়, তারপরে কিন্তু হাঁটতে শুরু করে। হুট করে কিন্তু একটা বাচ্চা প্রথমেই হাঁটতে শুরু করে না। তাহলে প্রথমে সে কী করলো, যে প্রথমে কী করলো, সে বসলো, তারপরে কী করলো, হামাগুড়ি দিল, তারপরে সে দাঁড়ালো, তারপরে সে কিন্তু হাঁটতে শুরু করলো। এই জিনিসটাকে বলে হচ্ছে আমাদের যে সিকোয়েন্সিয়াল, অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেন করে, একটা ক্রম মেনটেন করে, কিন্তু যে ক্রম অনুসারে কিন্তু হয়। একটা কখনো এরকম হবে না যে ও প্রথমেই দাঁড়াতে শিখলো বসার আগে, এরকম কিন্তু হবে না। এটাকেই বলা হয় ক্রম শৃঙ্খলা, অর্থাৎ সিকোয়েন্সিয়াল প্রসেস। তারপরে আমরা দেখব যে ক্রম উন্নতশীল প্রসেস। উদাহরণের সাহায্যে বুঝলে কিন্তু ব্যাপারগুলো বেশি হবে। যেমন ধরো বলা হলো যে বাচ্চা প্রথমে একটা শব্দ ইউজ করে, তারপরে হয়তো দুটো শব্দ ইউজ করে, তারপরে দেখা গেল জটিল শব্দ ইউজ করতে পারছে। তাহলে বিকাশটা কী হচ্ছে, সহজ থেকে জটিলের দিকে হচ্ছে। এই গুণটাকে বলা হয় কি, যে ক্রম উন্নতশীল, অর্থাৎ প্রোগ্রেসিভ। প্রথমে সহজ কিছু করবে, তারপরে আস্তে আস্তে সে কী করবে, জটিল করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তোমাকে এখান থেকে বলতে পারে যে একটা বাচ্চা প্রথমে বসে, তারপরে সে হামাগুড়ি দেয়, তারপরে সে কি বলে যে পরে সবচেয়ে পরে হাঁটতে শেখে। এই যে বৈশিষ্ট্যটা বিকাশের, এই বৈশিষ্ট্যটাকে কী বলা হয়, তাহলে অবশ্যই কী বলবো, সিকোয়েন্সিয়াল বৈশিষ্ট্য বা ক্রম শৃঙ্খল বৈশিষ্ট্য। যে বাচ্চা সবসময় বিকাশ কী হয়, যে বিকাশ সর্বদা একটা নির্দিষ্ট ক্রম অনুসারে হয়। বিকাশ অল টাইম ক্রম অনুসরণ করে, কখনোই ক্রম কিন্তু ভেঙে দেয় না। তারপরে যে বৈশিষ্ট্যটা আলোচনা করব 4 নম্বর, সেটা হলো
এর পরে যে দুটো বৈশিষ্ট্য বা পরের বৈশিষ্ট্যটা মাল্টি ডাইমেনশনাল। বিকাশ কিন্তু একই সাথে বিভিন্ন দিকে হয়, হতে পারে শারীরিক বিকাশ হচ্ছে, হতে পারে তার প্রাক্ষবিক বিকাশ হচ্ছে, হতে পারে তার ভাষাগত বিকাশ হচ্ছে, হতে পারে তার নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ বিকাশ বিভিন্ন দিকে হয়। আর এই গুণটাকেই বলা হয় মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ বাংলাতে বলবো আমরা বহুমাত্রিক। বিকাশ হলো বহুমাত্রিক। এবার মাল্টি ডাইরেকশনালটা কি স্যার? দেখবে কোনো বাচ্চা দেখা গেল তার হাইট বাড়েনি, কিন্তু সে কি করছে, তার ভাষাগত বিকাশটা হয়ে গেছে। অর্থাৎ আমরা এই যে দেখলাম মাল্টি ডাইমেনশনাল, যে কারো ভাষাগত বিকাশ, আবার আমরা একটা ছোট্ট একটা মানে কীরকম হয়, প্লিজ স্মাইল বলে থাকি, প্লিজ স্মাইল, অর্থাৎ বিকাশ কীরকম হয় দেখো। প্লিজ, পি ফর কি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, এম ফর মেন্টাল ডেভেলপমেন্ট, এল ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ই ফর ইমোশনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ বিকাশ বিভিন্ন দিকে হয়। এইবার এরকম হয় যে বাচ্চার হয়তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়নি, বাট সোশ্যাল ডেভেলপমেন্টটা বেশি হয়ে গেছে। এরকম হতে পারে যে ফিজিক্যাল অর্থাৎ বাচ্চাটা বড় লম্বা হয়ে গেছে, কিন্তু তার সোশ্যাল ডেভেলপমেন্ট হয়নি, বা এই দুটো হয়েছে, দেখা গেল তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়নি। অর্থাৎ যে বিভিন্ন দিকের যে ডেভেলপমেন্টগুলো আছে, তার মানে হারটা, তার যে মানে কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা কিন্তু কোথাও কম হয়েছে, কোথাও বেশি হয়েছে। এই গুণটাকেই বলা হয় কি মাল্টি ডাইরেকশনাল। ভালো করে বুঝবে কিন্তু। মাল্টি ডাইমেনশনাল আমরা কি বলছি, যে বিকাশ বিভিন্ন দিকে হয়। যেমন হতে পারে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, হতে পারে তার মেন্টাল ডেভেলপমেন্ট, হতে পারে তার মোরাল ডেভেলপমেন্ট, হতে পারে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, হতে পারে। কিন্তু এই যে বিভিন্ন ডেভেলপমেন্টগুলো সবাই কিন্তু সমান হয় না, কোনোটা বেশি হয়, কোনোটা কম হয়। তো সেটাকেই বলি আমরা মাল্টি ডাইরেকশনাল। ইজ ইট ওকে? অর্থাৎ আমরা যদি বাংলায় বলি তাহলে বলবো বহুমুখী। তাহলে বিকাশ কি? বিকাশ মাল্টি ডাইমেনশনাল অর্থাৎ বহুমাত্রিক, আবার বিকাশ হচ্ছে বহুমুখী। তারপরের বৈশিষ্ট্য, এর পরের যে বৈশিষ্ট্যটা সেটা হলো ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তিভেদে ভিন্ন হয়, ব্যক্তিতান্ত্রিক। প্রত্যেকটা শিশু কিন্তু বিকাশের দিক থেকে ভিন্ন ভিন্ন। আর আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, তার প্রধান বৈশিষ্ট্যই হলো, তার প্রধান লক্ষ্যই হলো প্রত্যেকটা শিশুর যে ইন্ডিভিজুয়াল নিড আছে সেটা পূরণ করা। কখনোই কোনো শিশুকে কিন্তু ইগনোর করা চলবে না। তাই এই গুণটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকটা শিশু বিকাশের বিভিন্ন দিকের গতি, মানে বিকাশের দিক থেকে, বিকাশের বিভিন্ন গতির দিক থেকে কী হয়, আলাদা হয়, এক হয় না। ওকে, কোনো বাচ্চা হয়তো খুব তাড়াতাড়ি অঙ্ক বোঝে, হয়তো কোনো বাচ্চা কম অঙ্ক বোঝে, কোনো বাচ্চা হয়তো সেই যে অঙ্ক কম বোঝে তার হয়তো ল্যাঙ্গুয়েজ খুব ভালো, আবার যে অঙ্ক টোটালেই বুঝে না, হয়তো কোনোটাই নাই, তার খেলাধুলার দিকে মন আছে। তো ব্যক্তিভেদে কিন্তু প্রত্যেকজনের বিকাশ কিন্তু আলাদা আলাদা হয়। ইভেন দুটো আইডেন্টিক্যাল পার্সন যদি হয়, টুইন যদি হয়, অর্থাৎ যমজ শিশু যদি হয়, তাদেরও কিন্তু বিকাশটা কিন্তু আলাদা আলাদা হয়। অতএব আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে। আর কি বললাম, যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রধান নীতি হলো প্রত্যেকটা শিশুর নিড কিন্তু পূরণ করতে হবে। তারপরে আমরা কি দেখব, যে বংশগতি এবং পরিবেশের প্রভাব। একটু কিন্তু এখানে মনে রাখতে হবে যে কোনো বাচ্চার যে ডেভেলপমেন্টটা হয়, সেক্ষেত্রে তার যে বংশানুক্রমে সে যে গুণগুলো পায় তার উপরও নির্ভর করে, আবার যে পরিবেশে সে থাকে তার উপরও কিন্তু নির্ভর করে। এইবার এখানে একটা প্রশ্ন পড়ে যে কার প্রভাবটা বেশি। তো অবশ্যই এখানে মনে রাখতে হবে যে বংশগতি এবং পরিবেশের যে প্রভাবটা ডেভেলপমেন্টের উপর আছে সেটা কখনো যোগফল না, সেটা আমরা গুণফল হিসাবে কল্পনা করি। অর্থাৎ ডেভেলপমেন্ট সমান আমরা লিখি বংশগতি গুণিত পরিবেশ। তো কোনটার প্রভাব বেশি, কোনটার প্রভাব কম, এটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারেনি। ওকে, তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পূর্ব অনুমানযোগ্য। আমরা মোটামুটিভাবে কিন্তু বিকাশ পূর্ব অনুমান করতে পারি। বিশেষ ক্ষেত্রে ধরো আমরা বললাম যে আমরা জানি যে মোটামুটি করে একটা বাচ্চা 6 মাস বয়সে বসবে, তারপরে আমরা বলতে পারবো যে ও মোটামুটি 18 মাস বয়সে হাঁটতে পারবে, তারপরে আমরা বলতে পারবো যে 6 বছর বয়সে সে আর স্কুল যাওয়ার বয়স। এই যে আমরা আগে থেকে প্রেডিক্ট করি, হতে পারে একটু কম বেশি হচ্ছে, তো সেই জন্য আমরা বলি কি এটা পূর্ব অনুমান যোগ্য, এখানে হতাশ হওয়ার কিছু নেই। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে লাইফ লং প্রসেস। আমি আগেও বলেছি, সেটা এখনও বলছি, যে আমরা যতদিন বাঁচি কোনো না কোনোভাবে, সে মোরাল ডেভেলপমেন্ট হোক, সে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হোক, সে প্রাক্ষবিক বিকাশ হোক, আমাদের কোনো না কোনো দিকে কিন্তু বিকাশ চলছে। ওই কারণে এটাকে বলা হয় লাইফ লং প্রসেস। প্রশ্ন কিন্তু দিয়ে দেবে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদাভাবে কিন্তু প্রশ্নের কিন্তু যোগ্য। তোমাকে হয়তো একটা বৈশিষ্ট্য বলে এটি কোন বৈশিষ্ট্যকে বহন করছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট আমরা বলবো যে বিকাশ অবশ্যই গুণগত এবং পরিমাণগত। অত্যন্ত ইম্পর্টেন্ট এটা, যে বিকাশ গুণগত এবং পরিমাণগত। অর্থাৎ বিকাশের কোনো কোনো দিক আমরা পরিমাপ করতে পারি, কোনো কোনো দিক তার ব্যবহারে পরিচয় পাওয়া যায়। যেমন ধরো হাইট,
ওজন, এগুলোকে আমরা পরিমাপ করি, তাহলে সেটা কী হয়ে গেল? গুণগত। কিন্তু ভাষাগত ডেভেলপমেন্ট, প্রাক্ষবিক ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, এগুলো তার ব্যবহারে পাওয়া যায়, তাহলে সেটা গুণগত হয়ে গেল। অতএব আমরা বলবো বিকাশ হচ্ছে আমাদের কি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ, অর্থাৎ গুণগত এবং পরিমাণগত। আমরা ছোট্ট করে লিখি যে বিকাশ গুণগত এবং পরিমাণগত। ওকে, গুণগত মানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ। এবার আমরা যেটা আলোচনা করব, বিকাশের বেশ কয়েকটা নীতি আছে, যেমন প্রক্সিমোডিস্টাল, যেমন সেফালোকুইডল, যেমন জেনারেল টু স্পেসিফিক। এই তিনটা বারবার পরীক্ষায় এসছে, চলো দেখব। সেটা হলো সেফালোকডাল, CEPHAL, সেফালোকডাল উচ্চারণটা কিন্তু, হ্যাঁ। তো সেফালো কথার অর্থ হলো হেড অর্থাৎ মাথা, আর কডাল হচ্ছে ফিট বা পা থেকে এসছে, অর্থাৎ বিকাশ মাথা থেকে প্রথমে শুরু হয়, শেষে গিয়ে কি হয়? পাতে শেষ হয়। ওই জন্য তুমি দেখবে যে বাচ্চাদের মাথা কিন্তু বড় হয়। তো প্রথমে বাচ্চা কি করে? প্রথমে বাচ্চা মাথা নিয়ন্ত্রণ করে, তারপরে সে ঘাড় নিয়ন্ত্রণ করে, তারপরে টোটাল বডি নিয়ন্ত্রণ করে, তারপরে পা নিয়ন্ত্রণ করে। এই যে নীতিটা, এটাকেই বলা হয় সেফালোকডাল নীতি। অর্থাৎ ডেভেলপমেন্ট, সুন্দর করে বলবে যে ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম হেড টু টো। টো মানে পায়ে, মানে পা। তো আমরা কি দেখব যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে বিকাশের নীতিটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলবো আমরা সেফালোকডাল নীতি। ওই যে আমরা যদি সুন্দর করে ছবি আঁকার চেষ্টা করি, হচ্ছে মাথা থেকে কি পায়ের দিকে, এইভাবে বিকাশটা কিন্তু যাবে। এটাকে বলি আমরা সেফালোকডাল নীতি। এখন ধরো দেওয়া হলো তোমাকে যে একটা শিশু প্রথমে সে কী করে? মাথা তোলে, তারপর সে বসে, তারপর সে দাঁড়ায়, সবশেষে সে হাঁটে। এই গুণটাকে কি বলা হয়? তাহলে প্রথমে কি বললাম? প্রথমে সে কি মাথা তোলে, তারপর কি হলো? তারপর বলল যে সে বসে, তারপর সে দাঁড়ায় এবং হাঁটে। এই যে নীতিটা, তাহলে মাথা থেকে শুরু করলো, হাঁটা কি পায়ে শেষ হলো। তাহলে এই নীতিটাকেই আমরা বলবো কি? সেফালোকডাল নীতি। তোমাকে ওই উদাহরণটাও দিতে পারে যে প্রথমে মাথা নিয়ন্ত্রণ করে, তারপর ঘাড় নিয়ন্ত্রণ, তারপর বডি নিয়ন্ত্রণ, তারপর পা নিয়ন্ত্রণ। এই নীতিটাকে কি বলা হয়? তাহলে বলবো সেফালোকডাল নীতি। অর্থাৎ বিকাশ হেড টু টো এই নীতিটা ফলো করে, অর্থাৎ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ফলো করে, এটাকেই বলা হয় সেফালোকডাল নীতি। এবার আমরা দেখব প্রক্সিমোডিস্টাল নীতি। এটা কি হয়? এটাই যদি হিউম্যান বডি হয়, এই যে এটা যদি হিউম্যান বডি হয়, তাহলে বিকাশটা কি হয়? কেন্দ্র থেকে বহির্মুখী হয়। কেন্দ্র থেকে বহির্মুখী হয়, এটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল নীতি। কি বললাম? প্রক্সিমো, দেখো প্রক্সিমো বানানটা ভুল হয়েছে একটু। তাহলে এর পরে যে নীতিটা, সেটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল নীতি। প্রক্সিমোডিস্টাল নীতি। তো এক্ষেত্রে কি হয়? বিকাশটা সেন্টার থেকে পেরিফেরির দিকে হয়, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দিকে হয়। যদি তুমি উদাহরণ দিয়ে বোঝো, তাহলে তুমি কি দেখবে যে একটা শিশু প্রথমে কি করে? ঘাড় নাড়ায়, তারপরে বাচ্চা কি করে? তার বাহুটা নাড়ায়, তারপর সে কবজি নড়ায়, তারপর সে কিন্তু আঙুল নাড়াতে পারে। এই যে দেখো, এটা তাহলে কেন্দ্র। প্রথমে সে ঘাড় নাড়ালো, তারপর সে হাত নাড়ালো, তারপরে সে কবজি নাড়ালো, তারপরে সে আঙুল নড়ালো। এই যে ব্যাপারটা, অর্থাৎ বিকাশ কেন্দ্রতে শুরু হলো, আস্তে আস্তে কি পরিধির দিকে গেল, এটাকেই বলা হয় প্রক্সিমোডিস্টাল নীতি। তোমাকে উদাহরণ দিয়ে কিন্তু বলে দেবে যে এটা কোন নীতি ফলো করছে, তাহলে এটাকে বলবো প্রক্সিমোডিস্টাল নীতি। অর্থাৎ সেন্টার টু পেরিফেরি, কেন্দ্র থেকে পরিধির দিকে এটা কিন্তু যায়। অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু। আমরা যদি সেকেন্ড মানে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, দেখবে যে বাচ্চা কি করে? প্রথমে পুরো দুই হাত দিয়ে কিছু ধরার চেষ্টা করে, তারপরে সে একটা হাত দিয়ে ধরার চেষ্টা করে, তারপরে সে আঙুল দিয়ে ধরার চেষ্টা করে। এই যে ব্যাপারটা, এটাকেই আমরা কি বলছি? প্রক্সিমোডিস্টাল নীতি। ওকে, তারপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি? জেনারেল টু স্পেসিফিক নীতি, অর্থাৎ সাধারণ থেকে কোনো একটা নির্দিষ্ট। তো এই জেনারেল টু স্পেসিফিক জিনিসটা কি? আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি, দেখো প্রথমে একটা বাচ্চাকে যদি ছবি আঁকতে বলা যায়, তাহলে সে কী করবে? একটু আঁকা বাঁকা দাগ অঙ্কন করবে, তারপর আস্তে আস্তে সে কিন্তু পরিশেষে দেখা যাবে সে সুন্দর একটা ছবি আঁকতে পারছে। ধরো তাকে বলা হলো যে ঘর আঁকো, এরকম করবে, পরিশেষে লাস্টে দেখা গেল সুন্দর করে ছবিটা আঁকলো। দ্যাট মিনস আমরা বলতে পারবো যে জেনারেল টু স্পেসিফিক আমরা সেই গুণকেই বলবো যে যখন মানে সাধারণ কাজ থেকে সে বিশেষ সূক্ষ্ম কোনো একটা কাজ করতে পারবে। এটা কিন্তু বিকাশের বৈশিষ্ট্য যে প্রথমে সাধারণ কাজগুলো করবে। অর্থাৎ প্রথমে কোনো কাজ করলে দেখবে একটা পেন ধরবে একটা বাচ্চা, তখন সে পুরোপুরি হাত দিয়ে কিন্তু ধরে, কিন্তু অবশেষে আস্তে আস্তে বাচ্চাটা কী করে? একদম সূক্ষ্মভাবে পেনটা ধরতে শেখে। তো এই যে আমাদের কাজটা আস্তে আস্তে সূক্ষ্ম হয়ে যাচ্ছে, এটাকেই বলছি আমরা জেনারেল টু স্পেসিফিক ব্যাপার। আশা করছি বোঝা গেছে কি বললাম। তোমাকে উদাহরণ দিয়েও বলতে পারে যে ধরো প্রথমে বলা হলো যে
বলা হলো যে কোনো বাচ্চা কিছু ধরার জন্য প্রথমে পুরো হাত বাড়ায়, তারপর কি করে সে একটা হাত বাড়ায়, তারপরে শুধু এইভাবে আঙুল বাড়ায়। এই নীতিটাকে কি বলে? দেখো, পুরোপুরি দুটো হাত বাড়িয়ে দেওয়া, দ্যাট মিনস সে কি জেনারেল কাজ করছে, আস্তে আস্তে তার ম্যাচুরেশন আসছে এবং সে একটা হাত এবং ইভেন আঙুল দিয়েই জিনিসটাকে নিয়ে আসছে। তো এই জিনিসটাকেই বলা হয় জেনারেল টু স্পেসিফিক। এবং লাস্ট বাট নট লিস্ট, হালকা করে ইম্পর্টেন্ট এটাও, যে ডেভেলপমেন্ট সিম্পল টু কমপ্লেক্স নীতি স্মরণ করে, অর্থাৎ আমরা সহজ থেকে জটিলতার নীতি কিন্তু ডেভেলপমেন্ট ফলো করে। কীরকম স্যার? আমরা যদি বলি যে প্রথমে সে অক্ষর চেনে, আমরা বাচ্চাকে একটা শেখাবো, তাহলে কি প্রথমে কি শব্দ শেখায়? প্রথমে একটা অক্ষর শেখায়, তারপরে তাকে শব্দ শেখায়, তারপরে একটা বাক্য শেখায়। এই যে প্রথমে অক্ষর, তারপরে শব্দ, তারপরে বাক্য, এই যে সহজ থেকে জটিল, এটা কিন্তু ফলো করে কে? ফলো করে ডেভেলপমেন্ট ফলো করে। এই নীতিগুলোই কিন্তু বারবার পরীক্ষায় এসছে। এবার আমরা দেখব তাহলে কী কী দেখলাম। সেফালো কডাল দেখলাম, যেখানে মাথা থেকে পায়ের দিকে, একাধিক উদাহরণ দেখেছি। প্রক্সিমো ডিস্টালস, কেন্দ্র থেকে পরিধির দিকে। জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ প্রথমে সাধারণ কাজ করলেও পরে সূক্ষ্ম কাজগুলি করে। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা দেখলাম যে সহজ থেকে জটিলের দিকে দেখায়, উদাহরণ দিয়েও কিন্তু আমরা বুঝলাম। এবার আমরা যেটা দেখব সেটা হলো আমাদের কি, যে বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্যটা কোথায়। এই যে আমাদের ব্যাপার, আমরা দেখব বৃদ্ধি, অর্থাৎ ইংরেজিতে বলা হয় গ্রোথ। তো আমরা এটাকে দেখব কি, যে নির্দিষ্ট বয়স সীমার মধ্যে, বয়স সীমা কিন্তু পার হলে হবে না, নির্দিষ্ট বয়স সীমার মধ্যে কোনো একটা শিশুর বা কোনো একটা ব্যক্তির যে আকার, আয়তন আর ওজনের যে পরিবর্তন, অর্থাৎ বৃদ্ধি হয়, সেটাকে আমরা গ্রোথ বলি। অর্থাৎ মানুষ ধরো ওজনে বেড়ে গেল, তার হাইট হয়ে গেল, তার আকার বেড়ে গেল, এইটাকেই বলি আমরা কিন্তু বৃদ্ধি। এবং অবশ্যই মনে রাখতে হবে এটা নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত হয়, কিন্তু বয়স সীমার পরে কিন্তু বৃদ্ধি আর হয় না। কিন্তু আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখব যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এটা আজীবন প্রক্রিয়া বলেছি, যে যাবৎ বাঁচি বা যতদিন পর্যন্ত বেঁচে আছে ডেভেলপমেন্ট কিন্তু চলবে। তারপরে যদি দেখি, এটা হচ্ছে পরিমাপযোগ্য, অর্থাৎ এটা হচ্ছে কোয়ান্টিটিভ, এটা আমরা মাপতে পারবো ফিতা দিয়ে, তোমার কত হাইট হয়েছে, কত ওজন হয়েছে, সেটা কিন্তু আমরা মাপতে পারবো। বাট বিকাশের ক্ষেত্রে কি দেখলাম, যে বিকাশের ক্ষেত্রে অবশ্যই পরিমাপযোগ্য, বাট এটা কিন্তু গুণগত, অর্থাৎ বিকাশটা পরিমাপযোগ্য প্লাস গুণগত, অর্থাৎ কোয়ালিটেটিভ প্লাস কোয়ান্টিটিভ, আর এটা শুধুমাত্র কি কোয়ান্টিটিভ। তারপরে আমরা দেখবো এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, অর্থাৎ নিজে থেকেই তোমার হাইট হবে, নিজে থেকেই তোমার ওজন বৃদ্ধি হবে, তোমার কিন্তু অতটা হাত নেই। এবং অবশ্যই মনে রাখবো এটা সহজাত, অর্থাৎ বংশ পরম্পরায় কিন্তু আমরা দেখি যে কার হাইট হবে, কার হাইট কম হবে, কার বেশি হবে, এটা কিন্তু বেশিরভাগটা কিন্তু সহজাত ব্যাপার, পরিবেশের প্রভাব প্রায় নেই বললেই চলে। তো এই জিনিসটি কিন্তু আমরা কিন্তু মনে রাখবো। আজকের মতো এটুকুই। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য কী, আমরা আলোচনা করব ম্যাচিউরেশন, অর্থাৎ পরিণমন জিনিসটা কী, পরিণমন কীভাবে বিকাশকে আমাদের প্রভাবিত করছে। তারপর আমরা দেখব যে ক্লাসরুমে এই যে বিকাশের নীতিগুলো শিখলাম, সেগুলো ইউজ করে কী কী আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যেগুলো পরীক্ষায় বারবার আসে। এবং অবশেষে আমরা আলোচনা করব কোন পরিবেশগত গুণগুলো পরিবেশকে কী রূপে একটা শিশুকে প্রভাবিত করে, সেই জিনিসগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকের মতো এটুকুই। বেস্ট অফ লাক সবাইকে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট।